ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আজকে আমরা পড়ব এই হাইড্রোস্ট্যাটিক্সের একদম লাস্ট ক্লাস। সেটা হলো অনুভূমিক দিকে এ সমতরণে গতিশীল তরলের মুক্ত তরল। যে আমি সম্ভবত সেকেন্ড ক্লাসে, এই হাইড্রোস্ট্যাটিক্সের সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে যদি কোনো তরল স্থির থাকে, যদি কোনো পাত্রের মধ্যে তরল স্থির থাকে, তবে স্থির থাকা অবস্থায় সেই তরলের মুক্ত তল কেমন থাকে? অনুভূমিক থাকে। এবার ওই পাত্রের মধ্যে যে তরল আছে এবং তরল সহ পাত্র যদি মুভ করে, তবে সেক্ষেত্রে ওই তরলের মুক্ত তল কেমন হবে সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয়। ঠিক আছে, তার আগে আমি ধরলাম যে এটা একটা আছে কন্টেনার, এর মধ্যে তরল আছে এবং এই পাত্র স্মল এ সমতরণে চলছে। ঠিক আছে, সমতরণে চলছে এবং সমতরণে চললে দেখা যাবে এক্ষেত্রে তরলের মুক্ত তল আর হরাইজন্টাল থাকবে না। তরলের মুক্ত তল এক্ষেত্রে আর অনুভূমিক থাকবে না। তরলের মুক্ত তল খানিকটা এরকম হয়ে যাবে, মানে কি অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা পয়েন্টে কি আছে? এখানে প্রত্যেকটা পয়েন্টেই তরল আছে, প্রত্যেকটা পয়েন্টে কি, এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টেই তরল আছে। কিন্তু এরা আগে প্রথমে কি ছিল? যখন যদি বলা হয় যে a ইকুয়ালস টু 0, তার মানে তরল সহ পাত্রে কোনো তরল হয়নি, মানে কোনো তরল নিয়ে চলছে না, মানে একটা বেগ বৃদ্ধির হার নিয়ে চলছে না, তবে সেক্ষেত্রে তরলের মুক্ত তল কেমন হওয়ার কথা? একদম অনুভূমিক। কেন হবে সেটাও আমরা জেনেছি। ঠিক আছে, এবার আমরা জানবো যে এবার এই তরল সহ পাত্র যদি স্মল এ সমতরল নিয়ে যদি চলে, তবে সেক্ষেত্রে তরলের মুক্ত তল ঠিক এরকম একটা শেপ হয়ে যাবে। তার মানে তাহলে এরকম কেন হয়ে যাবে সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে এবার কি চলছে? ঠিক আছে, এবার আমি ধরলাম যে এই তরলের অভ্যন্তরে, এই তরলের অভ্যন্তরে ধরি তরলের অভ্যন্তরে এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। ঠিক আছে, মানে কোথায় সেটা? ধরলাম যে এখানে একটা চোঙ আছে, মানে অ্যাকচুয়ালি কি এরকম কোনো না যে কোনো একটা লোহার আমি চোঙকে ওর মধ্যে প্রবেশ করিয়েছি, এরকম না। ওই জলের মধ্যে কি জাস্ট আমি এটা ধরলাম যে এখানে কি এই চোঙকে কনসিডার করা হলো, একটা চোঙ আছে। ঠিক আছে, এবং এল দৈর্ঘ্যের কমা দিয়ে লিখতে হবে হচ্ছে ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের, মানে এল দৈর্ঘ্যের তরলের অভ্যন্তরে, তার মানে কি যে এই যে টোটাল যে চোঙটা, এই চোঙের দৈর্ঘ্য কত? স্মল এল। এবং আমি আবার বলছি এই চোঙটা কিন্তু কখনোই প্রবেশ করানো হয়নি, কি তরলের অভ্যন্তরে জাস্ট কনসিডার করা হলো এল দৈর্ঘ্যের এই চোঙকে কনসিডার করা হলো। ঠিক আছে, এবং এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে অ্যাকচুয়ালি এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? যে এটা যদি চোঙ হয় তাহলে চোঙের কি এই একটা বৃত্তাকার যে সারফেসটা, তাই তো, এই যে ওর যে বৃত্তাকার যে সেকশনটা, একে আমরা কি বলি? যে প্রস্থচ্ছেদ। তাই তো, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি চোঙ কল্পনা করা হলো। ঠিক আছে, তার মানে এই তরলের অভ্যন্তরে স্মল এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট
যে চোঙ কল্পনা করা হলো, তার মানে কি এই চোঙের মধ্যে কিছু পরিমাণে জল আছে, তাই তো? অ্যাকচুয়ালি চোঙ তো ওরকম না, ওই জল দিয়েই কি ওই চোঙটাকে শুধু কনসিডার করা হয়েছে। তার মানে এই তরলের ভর কত হবে? তাহলে এই চোঙ এই তাহলে এই যে চোঙে যে আছে তরল, তাহলে ওর ভর কত হবে? এবং ধরলাম যে তরলটা আছে সেই তরলের ঘনত্ব হচ্ছে রো, যে এবং এবং তরলের ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে রো, কি? এবং তরলের ঘনত্ব হচ্ছে রো। তাহলে তাহলে এই চোঙের দৈর্ঘ্য হচ্ছে স্মল এর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে আমরা বলি ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে ক্যাপিটাল এ, এবং যে তরল আছে ওই তরলের ঘনত্ব হচ্ছে রো। ঠিক আছে, তাহলে এবার ওই তরলের মানে চোঙে যে তরল আছে সেই তরলের ভর কত হবে? তাহলে তরলের ভর m ইকুয়ালস টু হবে, ভর বলতে কি বোঝায়? ভর ইকুয়ালস টু এই ঘনত্ব ইনটু আয়তন। তার মানে ভর মানে কি? তাহলে ভর বলতে বোঝায় আয়তন ইনটু হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তার মানে তাহলে এই চোঙের ভর, তাহলে এর ভর মানে কি? তাহলে এই চোঙের আয়তন ইনটু ঘনত্ব। তাহলে এখানে কি আছে? চোঙ তো ওরকম নাই, জল দিয়ে চোঙকে কনসিডার করা হয়েছে। তাহলে ঘনত্ব কত? তাহলে ঘনত্ব তো যে তরলের ঘনত্ব সেটাই হবে, যেটা তরলের ঘনত্ব ওই তরল দিয়ে কি চোঙটাকে কনসিডার করা হয়েছে। তাহলে কি এই চোঙের যে ঘনত্ব সেটা কি তরলের ঘনত্বের সমান ইনটু আয়তন। তাহলে এই টোটাল চোঙের আয়তন বলতে কি বোঝায়? এই চোঙের আয়তন বলতে বোঝায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স। তাহলে আয়তন তাহলে কত হবে? আয়তন হবে ক্ষেত্রফল কত? তাহলে a ইনটু l ইনটু রো, তাই তো? তাহলে এই তরলের ভর তাহলে ঘনত্ব ইনটু আয়তন, বা আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আবার আয়তন মানে কি? এরিয়া ইনটু লেন্থ ইনটু ঘনত্ব রো। তাহলে আমি ভরটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ভর তাহলে পেলাম কত? a l রো। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে যদি এই কন্টেনার, এই তরল সহ কন্টেনার যদি এ ত্বরণ নিয়ে চলে, তবে এর মুক্ত তল কেন এভাবে কি বেঁকে যাবে? এই কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি, আগে এই টোটালটা আগে করে নিই, তারপর আমি এই অ্যান্সারটা দিচ্ছি যে কেন এরকম হয়ে যাবে যদি এ ত্বরণ নিয়ে চলে। ঠিক আছে, তাহলে কি ওর মুক্ততল এভাবে কি হয়ে যায়? আনত হয়ে যায়। এবং ধরলাম যে এটা ধরলাম যে আমাদের ধরলাম যে এটা হচ্ছে আমাদের x প্রান্ত x, হ্যাঁ, ধরলাম এটা কি আমাদের ওই চোঙের x প্রান্ত, আর এটা ধরলাম যে y প্রান্ত। ঠিক আছে, তার মানে এই তার মানে ও এভাবে ইনক্লাইন হয়ে যাবে। ইনক্লাইন মানে ও কি হবে? একটা তির্যক হয়ে যাবে। কেন হবে সেটা বলছি, যাই হোক। তার মানে কি? তার মানে এই যে এই প্রান্ত মানে এই মুক্ততল থেকে এই x এর x কত হাইটে আছে? ধরলাম যে h1 হাইটে আছে, এবং এই মানে অ্যাকচুয়ালি কি মুক্ততল এভাবে হয়ে যাবে। কেন হবে সেটা পরে বলছি, শুধুমাত্র ধরছি যে এই তল থেকে ও h1 হাইটে আছে, এবং এবং যে যে y যে আছে y প্রান্ত ও কি ও ধরলাম যে h2 হাইটে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে h1 আর h2 কখনোই একই না। তাহলে এক্ষেত্রে এই চিত্র অনুযায়ী h1 কি h1 গ্রেটার দেন h2, তাই তো? h1 কি h1 গ্রেটার দেন h2, তাহলে h1 টা বড়। তার মানে যেহেতু এই যে আমি যেটা ধরছি, আমি যেটা চোঙ যেটা কনসিডার করেছি এটা কি তরলের অভ্যন্তরে আছে, তাহলে এই প্রান্ত h হাইটে থাকার জন্য এর উপর কি অবশ্যই প্রেসার পড়বে, তাই তো? এই প্রান্তে অবশ্যই প্রেসার পড়বে। তাহলে 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 এই যে এই x প্রান্তে প্রেসার কত হবে? এই x প্রান্তে প্রেসার কত হবে? তাহলে তাহলে x প্রান্তে প্রেসার, তাহলে x প্রান্তে চাপ, তাহলে চাপ তাহলে কত হবে? তাহলে x প্রান্তের চাপ হবে আমাদের হচ্ছে p সাফিক্স x, তাই তো? এবং এই চাপের মানটা কত হবে? এই চাপের মানটা হবে h1 রো g, তাই না? x যে প্রান্ত আছে এই কি মুক্ততল থেকে h1 ডেপথে আছে, তাহলে চাপ পেয়ে গেলাম।
তারপরে এক্স প্রান্তে প্রযুক্ত ঘাত, তাহলে প্রযুক্ত ঘাত তাহলে কত হবে? ঘাত মানে বল, তাহলে ঘাত কত হবে? ঘাত বলতে কি বোঝায়? আমরা জানি যে p ইকুয়ালস টু হয় f বাই a, তাহলে f মানে কি? p ইনটু a, তাহলে ঘাত কত হবে? চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে x প্রান্ত তাহলে ঘাত কত হবে? তাহলে ঘাত কত হবে? ঘাত হবে p সাফিক্সে x ইনটু কত? ইনটু ক্ষেত্রফল কত? a, তার মানে হবে h1 রো g ইনটু a হলো। এবার y প্রান্ত, এবার y প্রান্তে, তাহলে এবার হচ্ছে y প্রান্তে, তাহলে y প্রান্তে চাপ কত হবে? p সাফিক্সে y, তাই তো? y প্রান্তে চাপ মানে p সাফিক্সে y ইকুয়ালস টু কত? h2 রো g। তাহলে তাহলে এটাও, তাহলে এর কত? ক্ষেত্রফল a, তাহলে y প্রান্তে ঘাত তাহলে কত হবে? p সাফিক্সে y ইনটু a, তাই তো? p সাফিক্সে y ইনটু a, তার মানে p সাফিক্সে y কত? h2 রো g ইনটু a, তাই তো? তুমি এটাকে নাম দিতে পারো f সাফিক্সে x, আর এটা হচ্ছে f সাফিক্সে y, ঠিক আছে? f সাফিক্সে y, তাহলে f সাফিক্সে x পেয়ে গেছি, মানে কি এই প্রান্তে ঘাত পেয়ে গেছি এবং y প্রান্তে তরল দ্বারা আমরা ঘাত পেয়ে গেছি, তাই তো? তার মানে এই তলের উপর, তাই তো? কেন এই তলের উপর কি জল, সব দিকেই চাপ আছে, আপ ডাউন লেফট রাইট সব দিকে আছে, কিন্তু এই তলের উপরে ঘাত কেমন? এই, তাই তো? এই প্রান্তে ওর চাপ সব দিকে আছে, কিন্তু এই তলে ঘাত কেমন? এই তলে ঘাতটা কোন দিকে? এই সাইড, তাই তো? তাহলে এই তলে, কোন তলে? এই সারফেসটাতে, এই সারফেসে তাহলে ঘাত কেমন হবে? তরলের চাপ সব দিকে আছে, কিন্তু এই তলে ঘাত কোন দিকে পড়বে? তাহলে এই তলে ঘাত পড়বে এই সাইডে। যেমন তোমাদের আমি বলেছিলাম যে প্লাবক বল, তাই তো? যখন পড়াইছিলাম যে প্লাবক বল, তখন কি ওই তলে কি বলেছিলাম? একটা উপরের তলে কেমন ছিল? নিম্নমুখী বল, আর নিচের তলে কি ছিল? ঊর্ধ্বমুখী বল। মানে কি ওই তলের উপরে কেমন ঘাত করবে, কোন দিকে, ওটাই। তার মানে চাপ তো সব দিকে আছে, বাট এই যে যেটা আমি তল ধরেছি, যেটা x যেটা দিয়েছি x প্রান্ত, তাহলে ওর উপর তলে ঘাত কেমন পড়বে? তাহলে কোন ঘাত পড়বে? f সাফিক্সে x পড়বে, কোন দিকে? এই বরাবর, ঠিক আছে? আবার সেম ভাবে তাহলে এই যে, তাহলে এই যে যেটা আছে y প্রান্ত, তাহলে এর, তাহলে এই তলে, তাহলে এই তলের উপর তাহলে ঘাত কেমন পড়বে? এভাবে পড়বে, মানে চাপ সব দিকে আছে, তাহলে ওই চাপের জন্য ওই তলের উপর ঘাত কেমন পড়বে? এই বরাবর পড়বে, তাহলে সেটা কি আমাদের f সাফিক্সে কত? f সাফিক্সে y, ক্লিয়ার? তার মানে fx পেয়ে গেছি, ওই যেটা আমি সিলিন্ডার কনসিডার করা হয়েছে, তাহলে ওর মধ্যে কি? তাহলে এই তলে ঘাত পেয়ে গেছি, এই তলে ঘাত পেয়েছি, কার জন্য? তরলের জন্য ঘাত পেয়ে গেছি। এবং আমাদের এখানে শর্ত কি আছে? h1 গ্রেটার দেন h, তাহলে h1 কি বড়, তাহলে h1 কি বড়, তাহলে h1 আমরা fx পেয়েছি, fy পেয়েছি, রো জি এ ইকুয়াল, বাট এখানে fx আর fy দুটো আলাদা। কেন আলাদা? কেন h1 এবং h2 আলাদা, তাহলে h1 কে, h1 বড় আছে, তাহলে h1 যদি বড় হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে h1 ইকুয়ালস টু h2 হওয়ার জন্য তাহলে fx কি হবে? প্রপোর্শনাল টু fy, তাই তো? তাহলে কি প্রপোর্শনাল কত? fy, তাহলে কে বড়? fx টা বড় fy এর থেকে, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পেলাম যে যদি ত্বরণ সহ চলে, তাহলে ও অনুভূমিক তল কেমন থাকবে? তীর্যকভাবে থাকবে। কেন থাকবে সেটা এখন বলে দেই, কিন্তু এভাবে থাকবে বলছি আমি, কেন থাকবে, ঠিক আছে? তাহলে তাহলে দুটো কি চাপের পার্থক্য আছে, তাহলে প্রযুক্ত বলের পার্থক্য আছে। তার মানে x প্রান্তে যে বল ওটা এই বরাবর ঠেলছে, y প্রান্তে বল তার অপোজিট দিকে ঠেলছে। তার মানে তাহলে এই যে চোঙ যেটা আমি কনসিডার করা হয়েছে, মানে যে চোঙটা কনসিডার করা হয়েছে, তবে সেই চোঙের উপর কি দুই ধরনের বল কাজ করছে। একটা fx কোন দিকে? এই সাইডে, একটা fy এই সাইডে। কিন্তু এই দুটি বল যদি সমান হতো,
এই দুটি বল যদি সমান হতো তবে সিলিন্ডার একটাই পয়েন্টে স্থির হয়ে থাকতো, কিন্তু এই এফ এক্স আর এই এফ ওয়াই দুটি ডিফারেন্ট ফোর্স থাকার জন্য এবং দুটি ডিফারেন্ট ফোর্স বাট অপোজিট, তাই তো, বাট অপোজিট ডিরেকশনে কাজ করছে থাকার জন্য, দুটি ডিফারেন্ট ফোর্স বাট ওরা কি অপোজিট ডিরেকশনে কাজ করার জন্য, তাহলে এই চোঙের উপর তাহলে লব্ধি বল কত পড়বে? দুটো বিপরীত অভিমুখী আছে, তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে বিয়োগ, এবং যার লব্ধি বেশি, জোর যার মুলুকটা, তাই তো, তাহলে যার জোর বেশি সেই দিকে কি হবে? ওই সিলিন্ডারে এফেক্টিভ ফোর্স সেই বরাবর কাজ করবে। তাহলে এফ এক্স কাজ করছে, এফ ওয়াই কাজ করছে, দুটি ডিফারেন্ট ফোর্স এবং কি দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে এর তাহলে লব্ধি বল কত হবে? তাহলে এর তাহলে লব্ধি বল, তাহলে এর তাহলে লব্ধি বল কত হবে? এই লব্ধি বলটা হবে কত? কে বড়? এফ এক্স বড়। তাহলে দুটোকে পরস্পরকে প্রশমিত করার চেষ্টা করছে, তাহলে কি হবে? তাহলে লব্ধি বলটা হবে, লব্ধি বলটা হবে এই এফ এক্স মাইনাস এফ ওয়াই, এবং এই লব্ধি বলের মানটাই কত? তোমরা ক্লাস 9 এ পড়েছো যে F ইকুয়ালস টু, তোমরা ক্লাস 9 এ পড়েছো যে F ইকুয়ালস টু m ইনটু a, তাই তো? তার মানে তোমরা পড়েছো যদি কোনো বস্তুর উপর বাহ্যিক যদি বল প্রযুক্ত হয় তবে ওই বস্তুর গতীয় ধর্ম সৃষ্টি হয়, তাই তো? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, কিন্তু ওই বাহ্যিক বলের যদি লব্ধি পাওয়া যায়, তার মানে কি বাহ্যিক বলে লব্ধি পেয়েছি, তার মানে কি ওই বস্তুর উপর কি বল প্রযুক্ত হয়েছে, তার মানে বস্তু কি একটা গতীয় ধর্ম লাভ করবে। তার মানে যেহেতু কি ও লব্ধি বল, এই যে আমি সিলিন্ডারটাকে ধরেছি, তাহলে ওই সিলিন্ডারের উপর কি একটি লব্ধি বল আছে, তাহলে লব্ধি বল আছে জন্য কি ওই সিলিন্ডার মুভ করবে। তাহলে সিলিন্ডার তাহলে মুভ করার জন্য ফোর্স কত? একজন ঠেলছে, একজন বাধা দিচ্ছে, তাহলে এদের বিয়োগ করলে যেটা হবে সেটাকে আমরা লব্ধি বল, এফ এক্স মাইনাস এফ ওয়াই কি হবে? লব্ধি বল, এবং লব্ধি বল অভিমুখ কোন দিকে হবে? এফ এক্স এর দিকে, তার মানে ও এই দিকেই, এই দিকে ও মুভ করছে, কেন? জোর যার মুভটা। এবং এই লব্ধি বলের যে মান সেটা কি হবে? এফ ইকুয়ালস টু এম ইনটু এ, তাই না? যে অ্যাকচুয়ালি এই লব্ধি বলের জন্যই কি ওই এম ভরের যে আছে সিলিন্ডার, ওর মধ্যে কি এ ত্বরণ সৃষ্টি হবে। আরে বাহ্যিক বল প্রয়োগ করা মানে কি ওই বস্তুর গতীয় ধর্ম লাভ করা, তাহলে গতীয় ধর্ম লাভ করা মানে কি ত্বরণ সৃষ্টি হওয়া। তাহলে বাহ্যিক বলের লব্ধির মানে এফেক্টিভ ফোর্সের অভিমুখ যেই দিকে হবে সেই দিকে কি হবে? ত্বরণ সেই দিকেই কাজ করবে। তাহলে এফেক্টিভ ফোর্সটা কত? এফ এক্স মাইনাস এফ ওয়াই, তাহলে এদের লব্ধি বল কোন দিকে? এফ এক্স বেশি, তাহলে ওর দিকে কি আসছে? ওর দিকে তাহলে কে কাজ করবে? এফেক্টিভ ফোর্স কাজ করবে। তাহলে এফেক্টিভ ফোর্স কত? এফ ইকুয়ালস টু কত হবে? এক্স এফ এক্স মাইনাস এফ ওয়াই। এই লব্ধি বলের জন্যই কি এই যে সিলিন্ডার ও বল পেল, তার মানে কি এবার ও তাহলে কি হবে? গতির ধর্ম লাভ করবে। তার মানে ওই এম ভরের বস্তু এবার এ ত্বরণ নিয়ে চলবে, কার জন্য? লব্ধি বলের জন্য। তাহলে লব্ধি বলের সমান কি হবে? ওর মুভ করার সামর্থ্য, মানে যেটা বলে কি বলে বাহ্যিক প্রভাব, মানে বাহ্যিক বল। তাহলে ওর তাহলে এর উপরে লব্ধি বল, তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে এফ এক্স মাইনাস এফ ওয়াই, এবং এই লব্ধি বলের জন্য কি ও এম বলের যে সিলিন্ডার ও এ ত্বরণ নিয়ে চলবে। তাহলে লব্ধি বলই কত হবে? ইকুয়ালস টু হবে এম ইনটু এ, ক্লিয়ার? এম ইনটু এ, ঠিক আছে? তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়তো হতে পারে। কেন ক্লিয়ার হয়তো হতে পারে? কেন হতে পারে বলছি? কেন? যেহেতু এ ত্বরণ নিয়ে চলছে, আমি তো সবকিছু ডিসকাস অবশ্যই করবো, কিন্তু তোমাদেরও যদি বুঝো প্রথম থেকে তাহলে হয়তো ক্লিয়ার হতে পারে। তাহলে যেহেতু এ ত্বরণ নিয়ে চলছিল, তাহলে এ ত্বরণ নিয়ে চলছিল মানে কি? তাহলে ওই কন্টেনার ত্বরণ আছে, তার মানে ওই কন্টেনারের মধ্যে এবার প্রত্যেকটা তরলের অনুভূমিক তলে এখন একটি লব্ধি বল আছে। তাহলে লব্ধি বল থাকা মানে কি? তাহলে লব্ধি বল থাকা মানে লব্ধি বল আছে মানে কি? তাহলে দুই পয়েন্টের মধ্যে কি একটা ফোর্সের ডিফারেন্ট আছে, মানে মানে কি একটা ফোর্সের একটা পার্থক্য আছে। তাহলে ফোর্সের পার্থক্য আছে মানে কি? তাহলে চাপের পার্থক্য আছে। কেন? ক্ষেত্রফল একই, তাহলে চাপের পার্থক্য তাহলে সৃষ্টি হবে কেন? হবে কেন সৃষ্টি?
তাহলে হাইটটাকে অবশ্যই কি অসমান থাকতে হবে, অবশ্যই অসমান থাকতে হবে। আমি তোমাকে আরেকটা শুধু এক লাইন দেখাই দিচ্ছি। যদি বলতো যে এ নাই, যদি সাপোজ, হ্যাঁ যদি আমি বলছি, আমি শুধু দেখাই দিচ্ছি, পরে আমি আবার দেখাবো যে আমি শুধু বলছি যে ত্বরণ নাই, তাহলে ত্বরণ নাই মানে কি, তাহলে এ তাহলে কত হবে, শূন্য। যদি ত্বরণ না থাকতো, অ্যাকচুয়ালি কি যে এই যে এত ঘটনাগুলো ঘটছে কেন, একমাত্র দায়ীকে এই যে এ ত্বরণ। যদি বলতো যে ত্বরণটা নাই, তাহলে ত্বরণ শূন্য। ত্বরণ যদি শূন্য হতো তার মানে কি, ওই সিলিন্ডারের কোনো ত্বরণ নাই, তার মানে ওই সিলিন্ডারের উপর কোনো লব্ধি ফোর্স নাই। তাহলে লব্ধি ফোর্স যদি না হতো, তাহলে তাহলে এই এফ, তাহলে এম এটা কত হতো, শূন্য। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কত হবে, এফ ওয়াই। তাহলে দেখো তো, তাহলে এই এফ এক্স আর এফ ওয়াই যদি বসিয়ে দাও, এফ এক্স এর জায়গায় তুমি এই মানটা বসাও, আর এফ ওয়াই এর জায়গায় তুমি এই মানটা বসাও, তোমার কি রো জি এ কি হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি হবে, কাটবে, কে পড়ে থাকবে, h1 h2। আরে অ্যাকচুয়ালি মেইন কনসেপ্টটা কি, এই তরলের মুক্ততল এভাবে তির্যকভাবে থাকার মেইন কারণ কে, এ ত্বরণ নিয়ে চলছে। তাহলে এ ত্বরণ নিয়ে চলছে মানে কি, ওই তরল সহ কন্টেনারের মধ্যে একটি লব্ধি বল কাজ করেছে। ত্বরণ নিয়ে চলছে মানে কি, একটা লব্ধি বল কাজ করেছে। কোথায়, ওই অনুভূমিক তলের মধ্যে লব্ধি বল কাজ করেছে। তাহলে লব্ধি বল কেন কাজ করেছে, তার মানে কি, তাহলে লব্ধি বল কাজ করার জন্য কি দুই প্রান্তে দুটি বিপরীত মানে কি একটা ডিফারেন্ট ফোর্স কাজ করেছে। তাহলে ডিফারেন্ট ফোর্স কেন কাজ করেছে, তাহলে কেন কাজ করেছে, কারণ ডিফারেন্ট, তাহলে চাপ কাজ করেছে। তাহলে এবার তাহলে ডিফারেন্ট চাপ কেন কাজ করেছে, তাহলে হাইট ডিফারেন্ট থাকার জন্য। এটাই মেন, যে পাত্র এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে ওই তরলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে কি এবার লব্ধি বল আছে। কেন আছে, চাপের পার্থক্যের জন্য। চাপের পার্থক্য কেন আছে, হাইটের পার্থক্যের জন্য। তাহলে হাইটের পার্থক্য হচ্ছে কেন, সেটা কি তাহলে এভাবে অনুভূমিক হয়ে থাকছে। এটাই মেন, যে ত্বরণ নিয়ে চলছে মানে ফোর্স আছে, চাপের তাহলে পার্থক্য আছে, তাহলে হাইটের পার্থক্য আছে। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। এবং তোমরা জানো যে ফোর্স যেদিকে কাজ করে ত্বরণ সেই দিকেই কাজ করে, তাই তো। তার মানে ত্বরণ যেহেতু এই বরাবর কাজ করছে, সেহেতু এই চোঙের উপর কি লব্ধি বল তো এই বরাবরই কাজ করবে। তার মানে এই বরাবর কাজ করা মানে কি, তাহলে এই দিকে ফোর্স বেশি, এই দিকে ফোর্স কম। তার মানে এই দিকে চাপ বেশি, এই দিকে চাপ কম। তার মানে এখানে হাইট বেশি, এখানে হাইট কম। এই তো টোটালটাই একদম কি সিকোয়েন্স। তার মানে যদি বলতো এটা, এই যদি শূন্য হতো মানে কি, এই পাত্র যদি স্থির থাকতো, তাহলে এই কত হতো, শূন্য। এই শূন্য হলে কোনো লব্ধি বল নাই, তাই তো। পাত্র স্থির মানে কি, কোনো বাহ্যিক প্রভাব অ্যাপ্লাই করা হয়নি মানে কি, ফোর্সটা শূন্য। তাহলে কি দুটো ফোর্স হবে সমান, তাই তো। তাহলে দুটো ফোর্স সমান, তাহলে চাপ সমান, তাহলে হাইট সমান হতো। তার মানে কি ও একদম অনুভূমিক থাকতো, বাট এক্ষেত্রে থাকবে না। আমি ডিটেলসে আবার বলছি কিছুর পর, ঠিক আছে। তাহলে এটা জাস্ট একটা দিলাম ডেমো, ঠিক আছে। তাহলে fx - fy = ma। তাহলে আস্তে আস্তে বোঝার কথা যে কেন এভাবে হচ্ছে। তাহলে fx মানে কি, fx মানে হচ্ছে h2 rho ga minus f সরি fx মানে হচ্ছে এটা h1 বলতে, h1। আর fy কত, fy হবে h2 rho ga ইকুয়ালস টু হচ্ছে ma। m মানে কি, m মানে তরলের ভর। কোন ভর, এই যে এই l দৈর্ঘ্যের যে সিলিন্ডার তার ভর। তাহলে কত আছে ভর, তাহলে ভর কত আছে, a l ইনটু রো ইনটু হচ্ছে স্মল a। এই ক্ষেত্রে ক্যাপিটাল A মানে কি, চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই স্মল a মানে কি, এই ক্যাপিটাল A মানে বড় আপেল, আর স্মল a মানে ছোট আপেল না। অ্যাকচুয়ালি এখানে ক্যাপিটাল A বলতে কি বোঝাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর স্মল a মানে কত ত্বরণ নিয়ে চলছে। তাহলে কমন পেয়ে যাবে, তাহলে রো জি ক্যাপিটাল A গেল কমন, কে থাকবে h1 - h2 ইকুয়ালস টু হবে l রো ইনটু a। কাটবে কে, রো আর রো কাটলো, ক্যাপিটাল A কাটলো। তাহলে কে থাকলো হচ্ছে h1 - h2
এখানে আছে জি, তো এখানে আছে জি, আর ইকুয়ালস টু আছে কত, ইকুয়ালস টু এখানে একটা স্মল এল ইনটু এ আছে, তাহলে স্মল এলটাকে আমি নামালাম, তাহলে স্মল এল কে এখানে নামানো হলো, স্মল এল কে নামানো হলো, আর জি কে ওই দিকে নামানো হলো, তাহলে কি থাকলো, তাহলে এ বাই জি থাকলো, তাই তো। তাহলে h1 h2 বাই l থাকলো ইকুয়ালস টু a বাই জি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা তো h1, এখান থেকে এটা h2, হ্যাঁ। এবার আমি এখানে একটা মানে কি এই এরই একটা সমান্তরাল টানলাম, ঠিক আছে। তাহলে এবার যদি অ্যাকচুয়ালি এটা কি ওর অনুভূমিক, তাই তো, এটা হচ্ছে ওর অনুভূমিক, এটা অনুভূমিক অবস্থায় ছিল, এটা অনুভূমিক অবস্থায় ছিল, বাট এখন কি, এখন ও একটা কি করেছে, একটা কোণ করেছে, তাহলে ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে অ্যাকচুয়ালি এই অনুভূমিকের সাপেক্ষে, ও কত, মানে অ্যাকচুয়ালি কি ও তো থাকার কথা এভাবে, কিন্তু এই ত্বরণে কি থাকার জন্য কি হলো একটা কোণ করছে, তাহলে এই অনুভূমিকের সাপেক্ষে তার মানে এই তরল পূর্ণ কন্টেনার এই ত্বরণ নিয়ে চলার জন্য এই অনুভূমিকের সাপেক্ষে ওই তরলের মুক্ত তল তাহলে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। ধরলাম যে থিটা কোণ করেছে, ঠিক আছে। তাহলে এবার বলো তো এই h1 h2 মানে কোনটা বোঝায়, এখান থেকে এই টোটালটা কত, h1, এটা h2, তাহলে এর সঙ্গে এটাকে সমান্তরাল, তাহলে এটা যদি হয় h2 তাহলে এটা কত হবে h2, তাই তো। তাহলে এই টোটালটা কত h1, এটা h2, তাহলে h1 h2 বলতে বোঝাচ্ছে কোনটা, এই যে এটা, তার মানে কি এই যে ছোট্ট যে ডিসটেন্সটা, এই এখান থেকে এই টোটালটা হচ্ছে h1, এটা h2 হলে এটা কত h2, তাহলে এই যে মাঝখানটা মানে কি বোঝাচ্ছে h1 h2, হ্যাঁ। এবং 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 এই যে এই টোটালটা, তাহলে এই যে টোটাল চোঙের কত ডিসটেন্স l, তাহলে এটা যদি l হয় তাহলে এখান থেকে তাহলে এটা কত, এটা l, তার মানে এটা তাহলে এই এতটুকু এটা h1, এটা h1 টোটালটা, এটা h, তাহলে h1 h2 কি বিয়োগ করলে আমি কি পাবো, এই এতটুকু ডিসটেন্স পাবো, তাহলে এই এতটুকু ডিসটেন্সটা কত h1 h2, এবং এটা l হলে এটা কত l, তার মানে আমরা যদি বলি এখানে হচ্ছে s আর m, এই যে s আর m যদি বলি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে h1 h2 মানে কি a তার লম্বকে রিপ্রেজেন্ট করছে, আর sm এটা হচ্ছে ভূমিকে রিপ্রেজেন্ট করছে, তার মানে আমি এই যে s আর m ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে tan থিটা ইকুয়ালস টু কত হবে, লম্ব বাই ভূমি, তাহলে s আর m এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কত rm, মানে h1 h2, লম্ব বাই ভূমি কত sm টা কি ভূমি, তাহলে ভূমি হচ্ছে স্মল l, তার মানে এই h1 h2 বাই l একে আমরা কি লিখতে পারি tan থিটা, তাহলে আমরা লিখতে পারবো যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে a বাই g, তাই তো। তাহলে কি পেলাম হচ্ছে ইকুয়ালস টু a বাই g, ঠিক আছে, ইকুয়ালস টু a বাই g, ঠিক আছে। তার মানে এখান থেকেই আবার আমরা অবশ্যই বলতে পারবো যে থিটা মানে কত হবে tan ইনভার্স অফ a বাই g, হ্যাঁ, তাই তো, যে কি tan থিটা ইকুয়ালস টু a বাই g, তাহলে থিটা মানে কত হবে tan ইনভার্স a বাই g, অর্থাৎ তোমাদের যদি তোমাদের কোশ্চেন কি আছে, তোমাদের কোশ্চেন আছে যে অনুভূমিক দিকে এ সমতলে গতিশীল তরলের মুক্ত তল অনুভূমিকের সঙ্গে কত কোণে আনত থাকে, অবস্থায় থাকে, তাহলে তোমাদের একদম এই ছবি তো অবশ্যই আঁকতেই হবে, এবং সঙ্গে টোটাল ভাষা আগে এতটা তারপর এতটা রেখে তোমাকে থিটার মান তোমাকে বার করতে হবে, এটাই তোমাদের এখানকার মানে পরীক্ষায় আসে থিওরি। এবং এটা তুমি আরেকটু বলে দিই, তাহলে কি পেলাম, তাহলে আমরা পেলাম যে এ ত্বরণ নিয়ে কি চলার জন্য মধ্যে কি তাহলে একটা ত্বরণে চলছে, তাহলে কি ওই মধ্যে যে কোনো পয়েন্টে লব্ধি ফোর্স আছে, তার মানে কি তাহলে লব্ধি ফোর্স আছে মানে কি তাহলে চাপের পার্থক্য আছে, তাহলে হাইটের পার্থক্য অবশ্যই থাকবে,
তার মানে কি ওইভাবে দেখে যাবে। তাহলে ও তাহলে এভাবেই কেন দেখবে? কারণ কি ত্বরণ যেই দিকে এফেক্টিভ ফোর্স সেই দিকে, তার মানে কি তার মানে কি হবে এই সাইডে ফোর্স বেশি, এদিকে ফোর্স কম, তার মানে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তার মানে এখানে হাইট বেশি, এখানে হাইট কম। ওই জন্য কি ত্বরণটা এইভাবে থাকবে। এবং সেটা কত কোণে থাকবে? ইনক্লাইন থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ a বাই g। এবং আমি শুধু আরেকটা জিনিস বলে দিই, তাহলে tan থিটা তাহলে কি পেলাম? a বাই g। হ্যাঁ, a বাই g। তাহলে যদি বলতাম যে a ইকুয়ালস টু 0, যদি বলতাম a 0, তার মানে কি কোনো ত্বরণ নাই। তাহলে a যদি 0 হতো তবে tan থিটা কত হতো? 0 বাই g, তাই না? a যদি 0 হতো তাহলে কত হতো? tan থিটা কত? 0 বাই g। তাহলে 0 বাই g মানে কি tan থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে tan থিটা যদি 0 হয় তবে থিটা কত হতো? 0। তাহলে অ্যাকচুয়ালি থিটা 0 মানে কি বোঝাচ্ছে? তার মানে যে অ্যাকচুয়ালি থিটা 0 বলতে বোঝাচ্ছে যে যদি ত্বরণ না থাকতো, a যদি 0 হতো তবে tan থিটা ইজ অলসো 0, তাই তো? যে tan থিটা তাহলে 0 হতো। তাহলে tan থিটা যদি 0 হতো তবে কি থিটা তাহলে কি হতো? তবে থিটা কত হতো? 0। থিটা 0 হওয়া মানে কি বোঝায়? যে a তখন আর কোনো কোণ করে থাকবে না, তখন কি ও আবার তাহলে কোণটা কত হবে? কোণটা 0 হয়ে যাবে। তাহলে 0 হওয়া মানে কি আবার অনুভূমিক অবস্থায় ফিরে আসবে। তার মানে যতক্ষণ ওই তরলপূর্ণ পাত্র যতক্ষণ এই ত্বরণ নিয়ে চলবে ততক্ষণ কি হবে? চাপের লব্ধি বল থাকবে। কেন? ত্বরণ আছে, লব্ধি বল থাকবে, তাহলে চাপের পাত্রও থাকবে, তাহলে হাইটের পার্থক্য থাকবে, তাই তো? ঠিক আছে। আর যদি বলতাম কি ওই পাত্র এবার স্থির হয়ে গেছে, তাহলে পাত্র যদি স্থির হয়ে যায় তাহলে আর কোনো ত্বরণ নাই, তাহলে থিটাটা কত হবে? তাহলে tan থিটা 0, তাহলে থিটা কত হবে? 0। তাহলে থিটা 0 মানে কি বোঝায়? তাহলে থিটা 0 মানে তখন কি তাহলে কোণটা আর থাকবে না, তার মানে কি ও তখন আবার অনুভূমিক অবস্থায় চলে আসবে। তাহলে a যদি 0 হয় মানে ও আগে থেকেই স্থির হয়ে গেছে। তাহলে a যদি 0 হয়, তাহলে a যদি 0 হয় তবে tan থিটা কত? 0। তাহলে থিটা কত হবে? 0। তাহলে থিটা যদি 0 হয় তবে থিটা 0 হওয়া মানে কি তার মানে এই কোণটা কোণ সৃষ্টি হতেই পারবে না। তাহলে একমাত্র এই tan থিটাটা কেন এসছে? a থাকার জন্য। g তো আছেই। আমি থাকি আর না থাকি বা কেউ থাকুক আর না থাকুক, জি তো থাকবে। পৃথিবী থাকলে মানে কি জি তো আছে, তাই তো? জি তো আছে, বাট এ থাকতেও পারে না থাকতে পারে। তার মানে এই tan থিটাটা সৃষ্টি কেন হচ্ছে? একমাত্র এর জন্য। তাহলে এ কেন সৃষ্টি হচ্ছে? যেটা ত্বরণ দিয়েছি। তার মানে এ থাকলে tan থিটার মানটা থাকবেই। তাহলে tan থিটা থাকলে কি হবে? তাহলে থিটাটা থাকবেই। তাহলে থিটা আছে মানে কি তাহলে এই তরল তল কি হবে? ও অনুভূমিক সঙ্গে কোণ করে থাকবে। তাহলে a 0 হলে tan থিটা 0, তাহলে থিটা 0। তাহলে কি তাহলে s 0 মানে কি কন্টিনিউয়াস স্থির হয়ে আছে, তার মানে থিটা 0, তার মানে মুক্ত তল কেমন আছে? আর কোণ করে থাকবে না, তখন কি থাকবে? একদম সমতলভাবে থাকবে, মানে কি একদম অনুভূমিকভাবে থাকবে। তাহলে এই থিওরিটা সব খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের বোর্ড এক্সামে এসেছে অনেকবার, সেই জন্য তোমরা এটাকে অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই ভালো করে নোট করবে। পাই টু পাই জিনিস তোমাকে লিখতে হবে এবং তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও। এবং এর পরের দিন দেখা হচ্ছে একটা নিউ চ্যাপ্টার নিয়ে, এবং এই চ্যাপ্টারটা টোটালটাই কমপ্লিট হয়ে গেল হাইড্রোস্ট্যাটিক্স। এরপরের দিন দেখা হবে নিউ চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।